উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের নিয়মিত অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমরা গত ক্লাসে পড়িয়েছিলাম আপেক্ষিকতার তত্ত্বগুলো। আজকে পড়াবো লরেন্স রূপান্তর, ইংরেজিতে বলা হয় লরেন্স ট্রান্সফরমেশন। তাহলে লরেন্স রূপান্তর, যে রূপান্তর বিধি প্রয়োগ করে তাহলে তড়িৎ চুম্বকীয় সমীকরণগুলো, তাহলে তোমরা এগুলো লরেন্স রূপান্তর কী জিনিস বইতে নেই, আমার কথাটা তোমরা লিখে নাও। তাহলে যে রূপান্তর বিধি প্রয়োগ করে, মানে যে ট্রান্সফরমেশন প্রয়োগ করে তড়িৎ চুম্বকীয় সমীকরণ মানে ইলেকট্রোম্যাগনেটিক ইকুয়েশানগুলো এক কাঠামো থেকে অন্য কাঠামোতে নিলে যে রূপান্তর, বুঝছো কি না? তাহলে সেটাই হচ্ছে লরেন্স রূপান্তর। আবার বলি, তাহলে তড়িৎ চুম্বকীয় সমীকরণগুলো এক কাঠামো থেকে অন্য কাঠামোতে নিয়ে যে রূপান্তর করা হয় তাকে কি বলা হয়? তাকে লরেন্স রূপান্তর বলে। তাহলে কি বললাম আবার দেখো, তাহলে যে রূপান্তর বিধি প্রয়োগ করে তড়িৎ চুম্বকীয় সমীকরণগুলো এক কাঠামো থেকে অন্য কাঠামোতে নিলে একই রূপে কি করা যায়? একই রূপে প্রকাশ করা হয়, একই রূপে প্রকাশিত হয়। তাহলে যে রূপান্তর বিধি প্রয়োগ করলে বিদ্যুৎ চুম্বকীয় সমীকরণগুলো এক কাঠামো হতে অন্য কাঠামোতে নিলে রূপ একই থাকে। যে রূপান্তর বিধি প্রয়োগ করলে বিদ্যুৎ চুম্বকীয় সমীকরণগুলো এক কাঠামো থেকে অন্য কাঠামোতে নিলে কি হবে? এদের রূপ কাঠামোতে নিলে সমীকরণগুলোর রূপ একই থাকে। তাহলে তাকেই কি বলা হয়? সেই রূপান্তরকে কি বলা হয়? লরেন্স ট্রান্সফরমেশন বলা হয়। এটা বইতে পাবে না, তোমরা এটা লিখে নেবে। তাহলে লরেন্স ট্রান্সফরমেশনটা আমরা আশা করি বোঝাতে পারলাম। এবার দেখো লরেন্স ট্রান্সফরমেশন, যে এই যে কতগুলো ইকুয়েশনের সাহায্যে লেখা হয় লরেন্স ট্রান্সফরমেশন। এই যে আমরা ধরলাম যে দুটো কাঠামো, এখানে তো কাঠামো দুটো নিতে হবে, একটা হচ্ছে স্থিতিশীল কাঠামো, একটা হচ্ছে কি একটা গতিশীল কাঠামো, একটা স্থিতিশীল কাঠামো। তাহলে দুটো কাঠামো, ধরো এক্স ওয়াই জেড এন্ড টি, এটা হচ্ছে এই কাঠামো। আরেকটা কাঠামো হচ্ছে কি এক্স ওয়াই জেড, এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম এবং টি প্রাইম। তাহলে দুটো কাঠামো এক্স ওয়াই জেড, এখানে পর্যবেক্ষক আছে এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম, এটা হচ্ছে ও। তাহলে বললাম যে কি, এই যে দেখো সবসময় এই কাঠামোতে একজন পর্যবেক্ষক আছে, এই কাঠামোতে একজন পর্যবেক্ষক, গতিশীল কাঠামো। এই কাঠামোর সাপেক্ষে এক্স অক্ষ বরাবর কি হচ্ছে বিবেগে গতিশীল। মানে কি, আর বিবেগে গতিশীল মানে কি বললাম যে তার একটা ব্যাগ রয়েছে, যে এটার ব্যাগ, এটা নট আলোর ব্যাগ, তার একটা ব্যাগ রয়েছে, সেই ব্যাগটা হচ্ছে ভি, যেটা হবে যে কি আলোর বেগের কাছাকাছি বেগে যেতে হবে, নট আলোর ব্যাগ, একদম আলোর বেগের সমান নয়, আলোর বেগের কাছাকাছি বেগে। তাহলে এই কাঠামোতে একজন পর্যবেক্ষক, এই কাঠামোর সাপেক্ষে কি হচ্ছে এক্স অক্ষ বরাবর ভি বেগে গতিশীল আছে। এই যে গতিশীল কাঠামোর স্থানাঙ্ক হচ্ছে এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম অ্যান্ড টি প্রাইম, আর এখানে হচ্ছে এক্স ওয়াই জেড অ্যান্ড টি। এখন দেখো, যদি তাহলে এই যে লরেন্স রূপান্তর কিভাবে আমরা গাণিতিক রূপে প্রকাশিত করতে পারি, তাহলে লরেন্স রূপান্তর হচ্ছে কি প্রাইম টু আনপ্রাইম। তাহলে প্রাইম টু আনপ্রাইম, তাহলে এই যে দেখো এক্স প্রাইম ইকুয়াল টু কত হবে? এক্স মাইনাস বিটি ডিভাইডেড বাই √1 - বি স্কোয়ার বাই কত হবে? সি স্কোয়ার।
তাহলে ওয়াই প্রাইম ইকাল টু ওয়াই, জেড প্রাইম ইকাল টু জেড, টি প্রাইম ইকাল টু টি মাইনাস bx ডিভাইডেড বাই সি স্কোয়ার ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। আবার বলি দেখো এখানে দেখুন এখানে হচ্ছে কি, তাইলে লরেন্স রূপান্তর হচ্ছে প্রাইম টু আনপ্রাইম, মানে বাম পাশে প্রাইম আছে আর এদিকে আনপ্রাইম আছে। তাহলে এক্স প্রাইম ইকাল টু এক্স মাইনাস বিটি ডিভাইড বাই রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার, ওয়াই প্রাইম ইকাল টু কত ওয়াই, জেড প্রাইম ইকাল টু জেড, টি প্রাইম ইকাল টু টি মাইনাস বিএক্স ডিভাইড বাই রুট ওভার বিএক্স ডিভাইড বাই সি স্কোয়ার, নট এটা সাবস্ক্রিপ্ট, এটা পাশাপাশি কিন্তু ভিএক্স ডিভাইডেড বাই সি স্কোয়ার ডিভাইডেড বাই কত হবে রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। এখন এটা হচ্ছে গেল যে গতিশীল কাঠামো কি হচ্ছে স্থিতিশীল কাঠামোর সাপেক্ষে কি হচ্ছে এক্স অক্ষ বরাবর বিবেগে গতিশীল। উল্টোভাবে যদি রিভার্সলি যদি বলি, যদি গতিশীল কাঠামোর সাপেক্ষে স্থিতিশীল কাঠামো যদি কি হয় বিপরীত দিকে গতিশীল হয়, তাহলে বিপরীত দিকে এটা এক্স অক্ষ বরাবর আর এটা এক্স প্রাইম এক্স প্রাইম বরাবর এক্স প্রাইম যদি কি হয়, এই যে যেমন এটা হচ্ছে আমরা জানি এক্স আর এটা হবে যে কি এক্স প্রাইম, এই দিক বরাবর গতিশীল হয়, তাহলে কি হবে, তাহলে ব্যাকটা কি হবে এদিকে গেলে প্লাস ভি আর এদিকে গেলে কি হবে মাইনাস ভি হবে। সেই জন্য এটাকে কি বলা হয় লরেন্স রূপান্তর, আর এটাকে বলা হয় ইনভার্স লরেন্স ট্রান্সফরমেশন। ইনভার্স লরেন্স ট্রান্সফরমেশন মানে কি বিপরীত লরেন্স রূপান্তর। বিপরীত লরেন্স রূপান্তর সূত্রগুলো আমরা কি পড়ব প্রাইম, তাহলে আনপ্রাইম টু প্রাইম। আবার বলি লরেন্স রূপান্তর হচ্ছে প্রাইম টু আনপ্রাইম, মানে বাম পাশে প্রাইম থাকবে এদিকে আনপ্রাইম থাকবে, আর এদিকে হচ্ছে কি আনপ্রাইম টু হবে যে কি প্রাইম, আনপ্রাইম টু প্রাইম। এই যে দেখো এক্স প্রাইম মাইনাস কত হবে, তাহলে এক্স প্রাইম বিটি ডিভাইডেড বাই কত হবে রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই কত হবে সি স্কোয়ার, এটার ভিতরে হবে না। তারপর হবে যে কত ওয়াই ইকুয়াল টু কত হবে ওয়াই প্রাইম, জেড ইকুয়াল টু কত হবে জেড প্রাইম, তারপর হচ্ছে দেখো এটা হবে যে কত প্লাস হয়ে যাবে এটা, তারপর হবে যে কত এটা টি ইকুয়াল টু টি প্রাইম মাইনাস ভি প্রাইম এক্স প্রাইম ডিভাইডেড বাই সি স্কোয়ার ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই কত হবে সি স্কোয়ার। তাহলে এটা হবে যে তোমাদের কী হবে মোটামুটি তাহলে বিপরীত লরেন্স রূপান্তর। এইখানে এটা হচ্ছে এটা প্রাইমটা থাকবে না, এখানে টি প্রাইমের উপর থাকবে, আর এটা হবে যে কি ভি প্রাইমের উপর থাকবে না, এখানে হবে টি প্রাইমের উপর থাকবে, প্রাইমটা থাকবে। তাহলে এটা হচ্ছে লরেন্স রূপান্তর আর এটা হচ্ছে বিপরীত লরেন্স রূপান্তর। তোমরা এটা যদি পরীক্ষায় আসে, কোনোবার আসে নাই, আসতেও পারে, সংজ্ঞা দিতে পারে লরেন্স রূপান্তর কি বিপরীত লরেন্স রূপান্তর সূত্রগুলো লিখো। তাহলে এই যে এদিক যে বরাবর আসছে একটা সাপেক্ষে, তাহলে এদিকে গেলে প্লাস বি আর এদিকে গেলে মাইনাস বি, মাইনাসে কী হয়ে গেল প্লাস হয়ে গেল, তাহলে এটা হচ্ছে বিপরীত লরেন্স রূপান্তর। এখন যদি বলা হয় বিপরীত লরেন্স রূপান্তর, আমরা ডাইরেক্ট এটা হচ্ছে লরেন্স রূপান্তর। তাহলে বস্তুর ব্যাগ যদি বস্তু আলোর বেগে সমান বেগে চলতে পারে না, তাহলে বস্তুর ব্যাগ যদি আলোর ব্যাগের চেয়ে অনেক অনেক কম হয়, মানে কি বস্তুর ব্যাগ আলোর বেগের চেয়ে মোর লেস দেন কত সি, মানে কি এই কথার অর্থ কি বস্তুর ব্যাগটা আলোর বেগের চেয়ে অনেক অনেক কম। তাহলে অনেক অনেক কম হলে তাহলে ভি বাই সি, এই যে ভি বাই সি ইকুয়াল টু অ্যাপ্রক্সিমেটলি কী লেখা যায় 0 লেখা যায়। তাহলে তার মানে কি এই যে এটার ব্যাগ যদি অনেক ছোট হয়, তাহলে এই যে এটা যদি খুব ছোট হয়, ছোট একটা সংখ্যাকে একটা বড় সংখ্যা দিয়ে যদি ভাগ করা হয়, তাহলে এটা কি হবে, এটা একদম 0-এর পয়েন্টে কি একদম খুব ছোট হয়ে যাবে, আমরা সেটাকে 0-এর কাছাকাছি ধরলাম। তাহলে বললাম যে যদি কম্প্রিহেনশন আসে বস্তুর ব্যাগ যদি আলোর বেগের কাছাকাছি হয়, কখন লরেন্স রূপান্তর গ্যালিলিও রূপান্তরে পরিণত হয়। তাহলে গ্যালিলিও রূপান্তরকে আমরা কি বলা হয় নিউটনীয় ট্রান্সফরমেশন বলা হয়, মাঝে মাঝে গ্যালিলিও রূপান্তরকে নিউটনীয় রূপান্তরও বলা যায়। বস্তুর ব্যাগ যদি আলোর বেগের চেয়ে অনেক কম হয়, তখন ভি বাই সি ইকুয়াল টু কী লেখা যায় 0 লেখা যায়। তখন আমরা লরেন্স রূপান্তরের এই যে আমরা সূত্রগুলো লিখব, আমরা জানি লরেন্স রূপান্তর এত, তারপর এটা লিখব। এইবার দেখো এই যে ভি বাই সি ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে এই যে 1 নম্বর সমীকরণ এটাতে আসো, তাহলে এক্স প্রাইম ইকুয়াল টু কী দাঁড়ায়, এক্স প্রাইম ইকুয়াল টু এক্স মাইনাস কত দাঁড়ায় ভিটি দাঁড়ায়, কারণ ভি বাই সি এর মান যদি 0 হয় তাহলে এটা কত থাকে 1 হবে। আর
ওয়াই প্রাইম ইকুয়াল টু কত হবে, ওয়াই হবে, জেড প্রাইম ইকুয়াল টু কত হবে, জেড হবে, তারপর হচ্ছে কত টি প্রাইম ইকুয়াল টু কত হবে, দেখো তো এটার মান কত হবে, এটা 0 হবে, আর এটা কত হবে, এটা ওই যে ভি বাই সি, এটা 0 হয়ে যাবে, আর টি প্রাইম ইকুয়াল টু টি থাকবে। তাহলে এই যে দেখো এইগুলো, এটাকে বলা হয় কি গ্যালিলিও রূপান্তর। তাহলে যদি প্রশ্ন আসে কখন লরেন্স রূপান্তর গ্যালিলিও ট্রান্সফরমেশনে পরিণত হয়, যদি বস্তুর বেগ আলোর বেগের চেয়ে অনেক অনেক কম হয়। আবার দেখো এই যে ভি বাই সি যদি এখানে 0 বসাই তাহলে কি থাকে, টি থাকে। তাহলে আমরা এটা বুঝতে পারলাম লরেন্স রূপান্তর ব্যাপার স্যাপার। এই তাহলে আমরা লরেন্স ট্রান্সফরমেশন পড়লাম, তারপরে একটু করে গ্যালিলিও ট্রান্সফরমেশনের ধারণা দিলাম, তারপর হচ্ছে বিপরীত লরেন্স ট্রান্সফরমেশন পড়ালাম। তারপর আমাদের এরপরে যেটা হবে, যেগুলো যেমন আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব, আমরা আস্তে আস্তে ভিতরের দিকে যাচ্ছি। যেমন যেখানে আমরা পড়ব স্থান কাল ভর, স্থান কাল ভর মানে কি দৈর্ঘ্য সংকোচন পড়ব, কাল দীর্ঘায়ন পড়ব, তারপর হচ্ছে ভরের আপেক্ষিকতার তত্ত্বগুলো নিয়ে আলোচনা করব। তো আজ এর দূর পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।